কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে তৃতীয় ব্যক্তি চলে আসলে প্রথমে একটা ভীষণ জোরে ধাক্কা খাবো, এটুকু তো জানি। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একটা ট্রান্সপারেন্সি থাকাটা খুব প্রয়োজন। প্রেম দেখেছো বাবা, জ্বর কি তোমার কোনো পুরনো প্রেমিক? ওই টক্সিক প্রেমিক আমার লাগবে না। বিয়ের পরেও প্রপোজ করা যায় দ্রোণদা, এটা খুব একটা অস্বাভাবিক কিছু না, এবং বরঞ্চ খুশি হবে বৌদি। আমার ওই বৃষ্টিতে ভিজিয়ে প্রেম করা থাক বাবা। ভিগে আজ ইস মৌসম মে লগে कैसे ये अगन रिमझिम गिरे सावन। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। প্রথমে বলি, কেমন আছো? আমরা সবসময় ভালো থাকার চেষ্টা করি, কতটা পারি জানি না, তবে ভালোই আছে, মনে হয় ভালোই আছি। আমিও খুব ভালো আছি, পরিণীতায় আছি। আমি জানি আমি ভালো থাকলে তুমিও ভালো থাকবে, সেই জন্য আমি খুব নিশ্চিত ছিলাম যে তুমি ভালো থাকবে। না, আমি নিজের মতোই ভালো আছি, গোপালকে ছাড়া আপাতত। আচ্ছা, গল্পে কি চলছে? সব থেকে বড় ব্যাপার গল্পের মধ্যে যেটা আমরা কি দেখতে পাচ্ছি দর্শক, সেটা হলো রুক্মিণী আর গোপালের মধ্যে একটা টকঝাল সম্পর্ক চলছে। সেটা কেন? মিষ্টিটা কোথাও মিস হচ্ছে, সেটা নিয়ে যদি একটু বল। না, বিষয়টা হচ্ছে যে আমাদের প্রথম থেকেই সম্পর্কের সমীকরণটা না আর 5টা সম্পর্কের থেকে আলাদা, সেটা আমরা গল্পের প্রথম থেকেই দেখেছি। ফলে এখানে অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে আমাদের সম্পর্কটা গেছে। সবসময়ই যে খুব আমরা ভীষণ একটা বিগলিত হয়ে পরস্পরের মানে খুব কাছাকাছি এসে গেছি, এরকমটা কখনোই হয়নি। গোপালের দিক থেকে একটা একতরফা ভালোবাসা ছিল প্রথম থেকেই, রুক্মিণীর দিক থেকে সেটা ছিল না, এবং সেটা খুব ক্লিয়ার ছিল। সেইভাবেই সে মেনে নিয়ে গোপালের ভেতরে অনেক কষ্ট নিয়ে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে। এবার মাঝখানে যেটা হয়েছে যে দর্শক দেখেছে এরকম কিছু কিছু জায়গা তৈরি হয়েছে যেখানে একজন অন্য চরিত্র এখানে প্রবেশ করেছে, একজন বিডিও, তিনি একজন ম্যাডাম। তো সেই জায়গাতে কিছু জটিলতা তৈরি হচ্ছে, যেখানে ওর মনে হচ্ছে হয়তো যে মানে ওর কিছু জেলেসি তৈরি হচ্ছে এরকম বলে মনে হচ্ছে, সেগুলো নিয়ে কিছু প্রশ্ন উঠছে। এবার আগামী দিনে সেইটা কোন দিকে যাবে এখনো পর্যন্ত আমরা জানি না। তোমার কি মনে হচ্ছে? হ্যাঁ, ওটাই আর কি, মানে রুক্মিণী তো অত নিজের ফিলিংস মানে শেয়ার করে না, এবার ও একটু নিজের মতো থাকে, আর গোপালকেও বন্ধুর চোখেই দেখে। গোপালকে যে ও ভালোবেসে ফেলতে পারে এটা রুক্মিণী এখনও জানে না, বিশ্বাসও করে না। এবার সেখান থেকে মানে যেটা হচ্ছে যে হঠাৎ করে দেখতে পাচ্ছে যে গোপালের জন্য রুক্মিণী অপেক্ষা করে, এবার সেটা রুক্মিণীর কাছে খুব নর্মাল ছিল এতদিন, কিন্তু যখন দেখছে যে অপেক্ষা করতে করতে সেই সময়টা পেরিয়ে যাচ্ছে এবং সে আসছে না, আর সে অন্য আরেকজন মানে মেয়ে বিডিও ম্যাডাম তার কাছে গিয়ে তার সাথে গিয়ে কথা বলছে, সে সময় যেভাবেই কাটাক না কেন সেটা রুক্মিণীর কোনোভাবে একটা খারাপ লাগছে এবং রাগ হচ্ছে, জেলাসি একটা তৈরি হচ্ছে। এবার সেটা থেকে ও মানে গোপালকে বারবার কথা শোনাচ্ছে যে আপনার জন্য কেউ অপেক্ষা করছে, আপনার জন্য কেউ আছে। তো এইটা ওর একটা জেলাসি তৈরি হয়েছে, যেটা কিন্তু এখনো মানে আমরা সেটা একটা খুব ইনিশিয়াল স্টেজে আছে, ভীষণ একটা মানে অঙ্কুর। হ্যাঁ, মানে সেটার যে কি পরিণতিটা হচ্ছে এবং এই যে ও কথা শোনাচ্ছে সেটা এক্স্যাক্টলি কেন শোনাচ্ছে এটা এখনো পর্যন্ত রিভিল হয়নি গল্পে, কারণ সেই জায়গাটা এখনো আসেনি, এখন অন্য জায়গাটাতে আমরা ফোকাস। বাস্তব জীবনের সম্পর্কের মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তি আসে রিয়েল লাইফ, নিজেদের লাইফে, সেটা কি করে হ্যান্ডেল করবে? এই রে সর্বনাশের একটা কথা বললে, এমনি আমি যা ওভারথিঙ্ক করি, তারপরে আবার একটা প্রশ্ন ছুঁড়ে দিলে যে ও তৃতীয় ব্যক্তি চলে আসলে প্রথমে একটা ভীষণ জোরে ধাক্কা খাবো, এটুকু তো জানি যে ধাক্কাটা আগে সামলে নেব নিজেকে, তারপরে সামলানোর পরে গিয়ে মানে অপোজিট যে আছে আমার পার্টনার তাকে গিয়ে বলবো কি আদেও মানে বলতে পারবো সেটাই জানি না, তাকে জীবনে আর রাখবো কি রাখবো না সেটাও জানি না, তাকে ছেড়ে মানে তাড়িয়ে দেবো সেটাও জানি না, কিচ্ছু জানি না। মানে এই বিষয়টা নিয়ে ভাবিনি কখনো, ভাবলে বোধহয় ডিপ্রেশনে গিয়ে আমি পাগল হয়ে যেতে পারি।
হ্যাঁ, তবে আমার মনে হয় কি মানে এগুলো খুব আনপ্রেডিক্টেবল ঘটনা মানুষের জীবনে। কখন কোথায় ওই সেই হয় না কিস মোড় পে একটা যেন ছিল, কি গান না একটা কি ছিল যে জানে কিস মোড় পে, তো বিষয়গুলো সেরকমই। কোথায় কোন মোড়ে কি কি ঘটনা আমাদের জীবনে দাঁড়িয়েছে আমরা কেউ জানি না, কালকে কি হবে সেটাই আমরা জানি না। তবে আমার একটা জিনিসই মনে হয় যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একটা ট্রান্সপারেন্সি থাকাটা খুব প্রয়োজন। একটা স্বচ্ছতা না থাকলে পরবর্তীকালে গিয়ে কি হয় সেখানে অনেক বেশি জটিলতা তৈরি হয়। মানে তুমি তখন দুটো পক্ষেই গিয়েই দুদিকেই জটিলতা তৈরি হবে, মানে ফাইনালি গিয়ে একটা খুব মেসড আপ অবস্থা তৈরি হবে। তার থেকে বেটার হচ্ছে একটা সেফ জায়গাতে থেকে ট্রান্সপারেন্সি মেনটেন করে এগিয়ে যাওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। গল্পের আমরা আবার ফিরত আসি। বলা হয় বাস্তব জীবনের সাথে যদি গল্প মিলে যায় কোথাও না কোথাও গল্পের জন্য একটা ভালো দিকে যাচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে দুজনেরই একই রকম মানে একই রকম কালার ম্যাচিং করা জামা পরেছে, সেক্ষেত্রে কি বাস্তবের সাথে ইন্সপায়ার না গল্প বাস্তবের? এক্ষেত্রে সবার আগে জয়ন্তীর সঙ্গে যোগাযোগ এক্স্যাক্টলি, মানে আমাদের যিনি কস্টিউমের যিনি হেড আছেন তার সঙ্গে যোগাযোগ করা উচিত যে তিনি ঠিক কি ভেবে আমাদের দুজনের একই রঙের মানে কস্টিউম, সেক্ষেত্রে আমাদের একটা রং মিলান্তিটা উনি কি মানে আমার মনে হচ্ছে জয়ন্তীদি নিজেও চাইছে যাতে এইভাবে আমাদের প্রেমটা শুরু করতে চাইছে। আসলে একদম একদম, কারণ সবাই যেহেতু এটা চায় যাতে আমাদের মিলটা হয়, জয়ন্তী বা বাদ যায় কেন, প্রথম শুরু করতে চাইছেন রং মিলানটা প্রথম জ্বালিয়ে। হ্যাঁ, শুধু এটা প্রথমবার না, এর আগেও অনেকবার হয়েছে যেখানে আমরা দুজন সেম কালার পরেছি, তাতে খুব একটা ভালোবাসা। এবার ওইটাই বলছিলাম একটু আগে যে মানে শুধু আমাদের পোশাকের রংটা মিলেছে, মনের রং মিলতে এখনো অনেক অনেক পথ যেতে হবে। আদৌ কি হবে আমি জানি না, খুব কঠিন পথ। মানে গোপালকে প্রচণ্ড স্ট্রাগল করতে হচ্ছে, এত স্ট্রাগল আমাকে নিজেকে অভিনেতা হিসেবে এখনও পর্যন্ত এত করতে হয়েছে কিনা জানি না, গোপালকে যতটা স্ট্রাগল করতে হচ্ছে জোকস অ্যাপার্ট, কিন্তু মানে প্রত্যেকটা মুহূর্তই খুব এনজয় করার মতো চরিত্রে, এটুকু বলতে পারি। গল্প থেকে আমরা একটু বাইরে আসি। হ্যাঁ আসি। বিষয়টা হলো তোমাদের স্টেটের মধ্যে সবাই একটু ঠাট্টাই একটু মজা করে, কিন্তু যদি তোমায় জিজ্ঞাসা করি সবথেকে বড় ব্রাইট স্টার কে, তাহলে কার নাম নেবে? আমার সবার আগে মনে হয় রায়ান বাসু, অর্থাৎ আমাদের উদয় প্রতাপ সিং। কিন্তু উদয়ের সঙ্গে আমাদের সিন একটু কম থাকে, কারণ আমাদের ট্র্যাকগুলো একটু আলাদা। যখনই একসঙ্গে থাকে তখন মানে সাংঘাতিক রকমের প্র্যাঙ্ক হয় আর কি। এছাড়া আরেকজন মানে ভয়ঙ্কর মানুষ আছেন, তার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন আমাদের গ্রেট দাদু আর কি, অর্থাৎ বাচ্চুদা। হ্যাঁ, তিনি সেটে থাকা মানে বোঝাই যাচ্ছে যে মানে যার পর নাই যাকে যা খুশি নিয়ে মানে কোথায় যে তাকে নিয়ে চলে যাবে সে মানে আমরা কেউ জানি না, মানে কাউকে তিনি ছাড় দেন না। ওনাকে সামলানো খুব কঠিন কাজ। আমরা কোথাও গেলে বলি দাদু চুপ, আবার এটাও ঠিক মানে দাদু সেটে না থাকলে আমরা কিন্তু প্রচন্ড মিস করি তাকে। আমরা যে কোনো সময়ে, যেমন একটু আগেও একটা কথা বলতে গিয়ে আমি বললাম যে দাদু থাকলে কি হতো, মানে দাদুকে আমরা সব সময় সব জায়গাতে মিস করি, যে কোনো কথা বলার পর মিস করি, যে কোনো কাজের পর মিস করি, একটা ছবি তুললে সেটার পরেও বলি যে দাদু দেখলে কি হতো, মানে ভীষণ ভীষণ মজার। তোমার কাছে প্রশ্নটা আসছি, বিষয়টা আবার আমরা অফ ক্যামেরায় মানে অফ সিনেতে সবথেকে সিরিয়াস কে, মানে সবসময় সিনের বাইরেও সিরিয়াস থাকে এবং সিনের মধ্যেও সিরিয়াস থাকে, কিন্তু সবথেকে বেশি সিরিয়াস কে থাকে? একদম ইয়ার্কি ঠাট্টা পছন্দ করে না? আমি আছি, আমি খুব একটু সিরিয়াস টাইপের, কিন্তু পারুল আছে, পারুলও খুব সিরিয়াস। মানে পারুল আমার ধারণা, এটা আমি জানি না, পারুল খুব চাপে থাকে তো, কারণ প্রথম কাজ, ও যদি এইখানে এসে একটু ইয়ার্কি ঠাট্টায় মেতে যায় তাহলে এমন বকুনিও খাবে, যে কারণে ওর ইচ্ছে থাকলেও সবসময় ও ওইগুলোতে জয়েন করতে পারে না, একটু নিজের মধ্যে থাকে। কিন্তু ডেফিনেটলি ভীষণ সিনসিয়ার মেয়ে, ওকে ও ঠিকই বলেছে যে ও ভীষণ নিজের কাজটার মধ্যে থাকে, ভীষণ ফোকাসড। এটাই তো বলতে চাইলো যে সিরিয়াস, তো ও সিরিয়াস। হ্যাঁ, মানে আমি একটু রাগী আছি। রাগী মানে সে তো কত অসংখ্য ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমাদের মনে আছে। এটা রাগ হওয়ার মতো, আমি দর্শকের কাছে জিনিসটা ছুড়ে দিচ্ছি, এটা রাগ হওয়ার মতো। সেটা হচ্ছে আমি ক্লান্ত, আমি একটু শুয়েছিলাম দুপুরের দিকটা, তো মানে আমার কয়েকটা এসে যদি বোতলের ছিপিতে জল দিয়ে আমার মুখে দিয়ে দেয় তাহলে আমার রাগ হওয়াটা খুব স্বাভাবিক। হ্যাঁ স্বাভাবিক, আমি তো মেকআপ করে শুয়ে আছি, এবার আমার তো মেকআপ আছে, এবার তারপরে এক্সপ্রেশনটা আমার মনে আছে, এক্সপ্রেশনটা এরকম ঘুমের মধ্যে আমরা সবাই গল্প করছিলাম ঘরে বসে, আরেকজন দিকে খুব ঘুমোচ্ছে, ও
কোনো কিছুতে সারা পৃথিবী কোথায় চলে গেল, সুনামি হলো না আর্থকুয়েক, কিছু জানে না, সে ঘুমোচ্ছে। মানে এই কি, এরকম তো হতে পারে না। একটা মানুষ সবাই আমরা আড্ডা মারছি, সেটা হতে পারে কেন? একটা জলের ছিপিতে একটুখানি জল নিয়ে উপর থেকে মুখের মধ্যে ওঠে। দ্রোণদা, আমি না মেকআপ করে আছি, হ্যাঁ আমি কিন্তু মেকআপ করে আছি। আমি ভাবলাম আমি ধরনীতি দাও কোথায় এলাম। আমি একটু আছি, আমি একটুতে খুব রেগে টেগে যাই, কিন্তু আমি খুব ভালো। তার মানে এই নয় যে আমাদের কোথাও সেগুলো থেমে গেছে। না না, মানে হ্যাঁ মানে মানে রেগে যাই বলতে ওরকম সিরিয়াস ওয়ালা কিছু না আর কি, নর্মালি একটু যদি এটা না রাখি না তাহলে এরা না খুব মানে মাথায় চড়ে বসে। আচ্ছা এটা পরিষ্কার হয়ে গেল। মানে এদেরকে সামলানো, মানে আমি তো দাদুকেও কত সময় এরকম রাগ করে দেখিয়ে দিই যাতে দাদু মানে কত কিছু বলে দিই যাতে ওইটা আটকে দিতে পারি আমি। আচ্ছা সেই মানে মনে মনে ওটা করে করো না, মানে ওটা না তোমার জন্য ওটা সত্যিকারের দ্রোণদা, তোমার জন্য সত্যিকারের। কোনো সময় মনে হয় যে রেগে গিয়ে উঠে গিয়ে একটু রিভেঞ্জ নিয়ে বা কিছু একটা ভালো করে? না না, আমি এত ল্যাদখোর, আমি কোনো রিভেঞ্জ শায়েস্তা উঠে গিয়ে আবার বলছো তো আমি উঠে যাব, এটাই মানে হেঁটে মেকআপ রুম থেকে শর্টে যেটা অভিনয় করে না, অভিনয়টা আমি ঠিকঠাক করে দ্রোণ এরকম বলো না, আমি খুব ভালো মানে কাজের জায়গায়, কিন্তু মেকআপ রুমে আমাকে এখান থেকে ওখানে উঠতে বললে আমি যদি উঠে যাই সেটা খুব মানে সারপ্রাইজ সবার কাছে। এটা আমার মানে মেকআপ রুমে যারা আমরা থাকি তাদেরকে এটা জিজ্ঞেস করলে ওরা খুব ভালো বলতে পারবে। তাই রিভেঞ্জ নেওয়ার জন্য উঠে যাওয়াটা মানে, আজকেই রায়ান আমার সাথে প্র্যাঙ্ক করেছে একটা টিকটিকি মেকআপ পাউচে ঢুকিয়ে দিয়ে, সেটার জন্য আমি যে ওকে কিছু বলতে যাব সেটাও আমি মানে অনেকক্ষণ পরে গিয়ে এনেছিল রাবারের টিকটিকি, এবং সেটাও বিভিন্ন রকম ভাবে প্ল্যান করে কোথায় কিভাবে প্ল্যান্ট করবে, কার কার জায়গাতে ব্যাগের মধ্যে, কারোর চুলের মধ্যে, কারোর ঘাড়ের মধ্যে, এসব করে করে, এবং সেটা সেই মোমেন্টগুলো ক্যাপচার করা হয়েছে। হ্যাঁ মানে খুব একদম সেই চুপি চুপি গিয়ে মোবাইলে ভিডিও করা আছে, দুর্দান্ত সে একটা এলাহি ব্যাপার। কিন্তু খুবই কি বলবো মানে কি এদেরকে সামলানো খুব মুশকিল। হ্যাঁ তো যাই হোক, তো এইসব হয়েছে, কিন্তু তার জন্য যে আমি ওকে কিছু বলতে যাব সেটাও আমি অনেক পরে গিয়ে বলতে গেছি। তো এটাই আমার রিভেঞ্জ না, আমি ওইটা পারি না অত খাটতে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, যদি তোমাদেরকে বলা হয় বৃষ্টি শব্দটা শুনলে মাথায় কি আসে প্রথমে? প্রেম। দেখেছো বাবা, বলো দ্রোণদা। বললাম তো। ও আচ্ছা, আমার বৃষ্টি দেখলেই মনে হয় ধুর বাবা, আমি বৃষ্টি পছন্দ করি না, কারণ বৃষ্টি আসা মানে আমি অসুস্থ হয়ে পড়ি, আমার যত জ্বর সর্দি সব হয়ে যায়, আমি একদম পছন্দ করি না। আমার একটু ক্লিয়ার আকাশ খুব ভালো লাগে। জয় গোস্বামীর একটা কবিতায় বলা আছে, জ্বর কি তোমার কোনো পুরনো প্রেমিক? ভাবতে পারছো? এই যে বলছো বৃষ্টি হলে জ্বর, সেই জ্বর যে তোমার সঙ্গে থাকছে সেটা প্রেমিক বলছে যে জ্বর তোমার সঙ্গে অতক্ষণ থাকছে কেন? জ্বর কি তোমার কোনো পুরনো প্রেমিক? ওই টক্সিক প্রেমিক আমার লাগবে না। যাই হোক, প্রেম বলতে যেহেতু দ্রোণের প্রেমের কথা, এই রে এখন বিপদে ফেলবে। তুমি বলো। প্রেম করেছো? থাক না এসব, কেন আবার আমরা, হ্যাঁ মানে সাংসারিক মানুষজনকে আবার এসব প্রশ্ন কেন? থাক না, আমরা পরে বসবো। এই ক্যামেরার পিছনে আরেকটা অনেক বড় জগৎ আছে, সেখানে আমরা চা কফি নিয়ে বসবো দিব্যি গুছিয়ে। এই রে তুমি এমন একটা প্রশ্ন করলে, আজকে বাড়ি যাওয়ার আগে আমার অনেক রকম চিন্তা ভাবনা হচ্ছে। ব্যাস বাড়ি যাওয়ার সময় একটু গোলাপ কিনবে, দিয়ে তারপরে গিয়ে তুমি বৌদিকে ওটা দিয়ে একটু প্রপোজ করে দেবে। মানে গোলাপ ফুল নিয়ে গিয়ে প্রপোজ করতে হবে? হ্যাঁ, বিয়ের পরেও প্রপোজ করা যায় দ্রোণদা, এটা খুব একটা অস্বাভাবিক কিছু না, এবং বরঞ্চ খুশি হবে বৌদি, বলছো? ভীষণ খুশি হবে। আমি তো রেয়ার বলছি ঘটনা, যাই হোক সেটা না, রেয়ার কেন না করলে রেয়ার কি করে মানে কি করে বোঝা যাবে? আমি নিশ্চয়ই এটা ভেবে দেখবো, ডেফিনেটলি। দেখো তোমরা প্রেমিক মানুষ, তুমি বলছো তুমি প্রেমিক মানুষ, তো এইটুকু করতে পারবে না? এইটুকু তো করা উচিত। আমি আলাদা এতবার এই মানে আমার চরিত্রের যে গোপাল চরিত্রের জন্য এতবার এগুলো করে করে অভ্যস্ত হয়ে গেছি যে এটা আমার এখন খুব সহজে হয়ে যাবে। ব্যাস ব্যাস ব্যাস, আমার জন্য এগুলো ডিফিকাল্ট, কিন্তু তোমার জন্য তো ইজি। ব্যাস এটা করে ফেলো দ্রোণদা।
দ্রোণদার কথা অনুযায়ী যাচ্ছি, দ্রোণদা বললো জয়তি তোমার মানে দ্রোণা প্রেমী, সেক্ষেত্রে বলি বৃষ্টিতে ভিজে কি কোনো সময় প্রেম করা হবে? বৃষ্টিতে ভিজে আমি কোনোদিন প্রেম করতে যাব না, না আমি তাও যাব না। আমার প্রেমিক যদি কেউ হয় তাহলে সে এরকম হবে যে মানে এতটা রোমান্টিক হবে না যে বলবে যে চলো বৃষ্টিতে ভিজে আমরা প্রেম করি, আমার ওইটা চাই না, আমি একদম পারবো না। আমি বলছি না আমি একদম রোমান্টিক নই, আমি ভীষণ রুক্ষ সূক্ষ্ম একদম খটখটে গ্রীষ্মকালের মতো। আমার ওই বৃষ্টিতে ভিজিয়ে প্রেম করা থাক বাবা, তুমি দূরে থাক। হ্যাঁ আমি নর্মাল সবসময় প্রেম করাবে, বর্ষাকালেও আমি প্রেম করব ঘরের মধ্যে ছাদের নিচে। আগে নিজেকে বাঁচাও, নিজের সুস্থতাকে মেনটেন করো, তারপর প্রেম করো। আরে প্রেমের থেকে বড় ওষুধ আর কিছু আছে? তুমি তো সুস্থ এমনি হয়ে যাবে। আমার তো মনে হয় সময় খারাপ গেলে প্রেম আসে। ওকে, এরপরে আর কিছু বলার থাকে কি? সব শেষ করব, তাহলে দ্রোণদার একটা গান শুনতে চাই। এই ছেড়ে সবাই জেনে গেছে দ্রোণদা তুমি সুন্দর গান গাও, তুমি গান গাও, আমিও শুনতে চাই। চাইলে বৌদিকেও ডেডিকেট করতে পারবে। একদম। আচ্ছা, আপাতত তুমি দ্রোণদা হয়ে গান গাও। তাহলে এই সুযোগটা যখন দিচ্ছে তখন এটা মিস না করাটাই বুদ্ধিমানের কাজ। रिमझिम गिरे सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगे कैसे ये अगन रिमझिम गिरे सावन। थैंक यू। দর্শকদেরকে সবসময় একটাই কথা বলতে ইচ্ছে করে, সেটা হচ্ছে যে এই প্রজেক্ট শুরুর থেকে দর্শকরা আমাদেরকে যেভাবে ভালোবাসা দিয়ে আসছেন, আমরা সবসময় চাই সেই ভালোবাসাটা আমাদের সঙ্গে থাকুক। কারণ আমরা তো মানে দিনের শেষে আপনাদের কাছে মানে সবটা দিয়ে উজাড় করে একমাত্র আপনাদের ভালোবাসাটাই পাওয়ার চেষ্টা করি। এবং আমার ধারণা এবং আমার বিশ্বাস যে আপনারা যেভাবে প্রথম থেকে আমাদের সঙ্গে ছিলেন, আগামী দিনে ঠিক একইভাবে আমাদের সঙ্গে থাকবেন এবং পরিণীতার হাতটা আপনারা শক্ত করে ধরে থাকবেন। দেখতে থাকবেন রোজ জি বাংলাতে রাত্রির 8টায় পরিণীতা। আমাদের যেভাবে ভালোবাসা দিয়ে এসেছেন এতদিন ধরে, এখনও দিচ্ছেন এবং আগামীতেও দেবেন আমরা জানি। তাই আপনারা অবশ্যই পরিণীতা দেখবেন, আমাদেরকে ফিডব্যাক জানাবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের ফিডব্যাক আমাদের প্রয়োজন। তাই প্রত্যেক দিন ওই দ্রোণদা বলল সন্ধ্যে 8টার সময় জি বাংলা খুলে দেখতে ভুলবেন না। আর যারা যারা একান্তই মানে গোপাল রুক্মিণীকে ভীষণ রকমভাবে ভালোবেসে ফেলেছেন, সবসময় গোপাল রুক্মিণীকে মিস করছেন, আমরাও কিন্তু একইভাবে তাদেরকে মিস করছি। বিশ্বাস করুন, আমরা যে সময়টা পর্দায় থাকি না, আমাদেরও মনে হয় যে ইস, এখন দর্শকের সঙ্গে দেখা হচ্ছে না, আবার কবে আমরা পর্দাতে এসে আমাদের সেই সুন্দর সুন্দর সিনগুলো নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। ফলে আপনারা সঙ্গে থাকলে আমরা অনেক মানে লম্বা জার্নি একসঙ্গে যেতে থাকবো।